আমার মনে হয় এটা আমার রেসিং সমস্যাটির সঙ্গে পুরোপুরি মানানসি কিছু খুঁজে পাওয়াই মূল কথা। আমি মনে করি এটা একটু কঠিন হবে, তবে আমি আমার শিক্ষা পাশাপাশি চালিয়ে যেতে চাই। আমি বেশিরভাগ সময় আমার সব কুকুরদের সাথে কাটাই, তাই আমি বলব ঘরটাই সম্ভবত অসাধারণ। আমি বাড়িতে ফিরে আসতে ভালোবাসি। এটা আমার প্রিয় জিনিস, একটা সত্যি ক্লান্তিকর সপ্তাহান্তের পরে। আমি জানি না এটা কি একটা শব্দের মধ্যে গণ্য হবে কিনা, যেখানে সম্ভবত এটা আমার পুরো জীবন বা আমার আবেগ। আমি অনুমান করি এটাই আমি বলব, এটা এমন কিছু যা আমি সত্যি আমার জীবনে উপভোগ করি, এবং আমি আশা করি যতদিন পারা যাবে তা অব্যাহত রাখ। আই ক্যান আপনাকে খেলাধুলার, গল্প বলার এবং আত্মার জগতকে গঠনকারী গেম চেঞ্জার, সৃজনশীল এবং চিন্তাবিদদের পেছনের গল্পের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রতি সপ্তাহে আমি অসাধারণ ব্যক্তিদের সঙ্গে গভীরভাবে আলোচনা করি তাদের প্রেরণা, শেখা পাঠ এবং যাত্রাকে চালিত করা জাদু উদ্ঘাটনের জন্য। শুধুমাত্র 6 বছর বয়সে শিয়া লোয়া ভারতীয় মোটরস্পোর্টে বাধা ভাঙছে। সকাল 9:00টায় গো কার্টিং শুরু থেকে ভারতীয় 4 চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনকারী প্রথম ও সবচেয়ে কম বয়সী মহিলা হয়ে ওঠা। তার যাত্রা বড়গতি এবং সাহসী আকাঙ্ক্ষার এক পথ। শ্রেয়া আমাদের সাথে যোগ দিয়েছেন কিভাবে তিনি পুরুষ প্রাধান্যপূর্ণ খেলাটি পরিচালনা করছেন এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছেন তা শেয়ার করতে। ধন্যবাদ শ্রেয়া, আমরা তোমাকে এখানে পেয়েছি। আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমাদের একটি পারিবারিক ঐতিহ্য আছে, বিশেষ করে এখন যখন একটি আন্তর্জাতিক রেসিং ড্রাইভার এবং ভারতীয় মোটরস্পোর্টসের একটি নাম রয়েছে। যখন এক রেস হয় তখন আপনি সবাই কি পরিবারের মতো একসাথে বসেন সেটা দেখতে। আমি বলব না যে আমাদের বিশেষ পারিবারিক ঐতিহ্য আছে, তবে মাঝে মাঝে আমরা পরিবারের সাথে বসে কিছু রেস দেখি। কিন্তু আমি অবশ্যই বলতে পারব আমাদের পুরো পরিবারের মধ্যে আমি হয়তো সবচেয়ে বড়, সবচেয়ে স্পোর্টস উৎসাহী, তাই সাধারণত রেস দেখার দায়িত্ব অনেকটাই আমার। তবে হ্যাঁ, আমরা অনেক সময় একসাথে কাটাই। তারা এক অভিভাবকের সঙ্গে বেশি চিন্তা ও সঙ্গতি করে। আমি আমার মা বাবার মিলিত বৈশিষ্ট্যের মিশ্রণ, কিছু মায়ের থেকে, কিছু বাবার থেকে নিয়েছি। আমি দুইজনের সন্তা ও মিশ্রণ। আমি আমার মা বাবার দুইজনেরই অংশ, বিরাক্তভাবে দুজনের মিশ্রণ। আপনি উল্লেখ করেছিলেন যে আপনার বোন একজন জাতীয় শুটার। তাহলে কি আপনার মা আপনার বোনকে নিয়ে যেতেন আর আপনার বাবা আপনাকে নিয়ে, অথবা এমন কোনো পরামর্শ যা তারা দিতেন এবং আপনি প্রতিযোগিতার আগে কখনো ভুলতে পারেননি? হ্যাঁ, বেশিরভাগ প্রতিযোগিতা সপ্তাহান্তে হতো, কারণ আমার বোন সক্রিয়ভাবে অংশ নিতেন এবং শুটিং করতেন। মা বোনকে তার সব টুর্নামেন্টে নিতেন, বাবা আমাকে ট্রেকে। তাই মনে করি আমরা সমানভাবে সময় কাটাতাম, অভিভাবক ও সন্তানের মাঝে সমভাবে ভাগ করতাম। কিন্তু হ্যাঁ, এভাবেই আমরা আমাদের পারিবারিক সময়কে আরো বেশি মূল্য দিই, এবং আমি মনে করি আমার পিতামাতার কাছ থেকে আমি যা শিখেছি, যা আমার জন্য গুরুত্বপূর্ণ, তা হলো তারা সবসময় আমাকে বলতেন যে আমি কখনই হাল ছাড়ব না, এবং আমি যে ফলাফল পাই তার উপরে অতিরিক্ত মূল্য দেওয়া উচিত নয়। আমি আমার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি কিনা এবং উন্নতি করেছি কিনা সেই বিষয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। আমি শিখেছিলাম আপনি ষষ্ঠ শ্রেণী থেকে হোম স্কুলিং করছিলেন। হিমাংশিতে কোনো স্কুল ছিল যেখানে তারা এই ধরনের শিক্ষাকে সমর্থন করত? এটা কিভাবে কাজ করত? আপনার কি কোনো টিউটর ছিল নাকি আপনি স্বশিক্ষণ করছিলেন? তাহলে আমি ষষ্ঠ শ্রেণীতে থাকাকালীন হোম স্কুলিং এ সরে এসেছিলাম, কারণ আমার রেসিং শিডিউলের সঙ্গে পড়াশোনার ভারসাম্য সাধন করা অনেক সহজ হয়ে গিয়েছিল। তাই যখন আমরা কোভিডের সময় মডিউলে গেলাম, আমি একটি স্কুলে পড়ছি যার নাম জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল, যারা বহু বছর ধরে আমার সঙ্গে আছেন এবং তারা আমাকে অনেক সাহায্য করেছে। সাধারণত আমি নিয়মিত স্কুলে যাই না, কিন্তু আমি বাড়িতে যত পারি পড়াশোনা করি এবং প্রতিটি বছরে কেবল আমার পরীক্ষা ব্যক্তিগতভাবে দিই, এবং এটি আমার জন্য আমার শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে পরিচালনা করা অনেক সহজ করে তোলে। আপনার প্রিয় বিষয় কোনগুলি ছিল এবং আপনার পছন্দ কি ছিল, বিজ্ঞান না অর্থনীতি? আমি বিজ্ঞান বেছে নিয়েছি এবং একজন বিজ্ঞান শিক্ষার্থী। এটি জীবনের একটি কঠিন অংশ, রেসিং ছাড়া, কিন্তু আমি চ্যালেঞ্জ উপভোগ করি এবং নিজেই নিয়েছি, তাই আমি বিজ্ঞান শিক্ষার্থী। তুমি তোমার স্কুল জীবনের শেষ ধাপে পা দিয়েছ, 1-2 শ্রেণীতে। তোমার কলেজ এবং ক্যারিয়ারের পরিকল্পনা কি, এবং তুমি কিভাবে এটিকে তোমার মোটর স্পোর্টস প্রশিক্ষণের সাথে সামঞ্জস্য করো? এটাই তো সত্যিকার অর্থে আহত হওয়ার ঝুঁকি। অ্যাটকিন্স এবং রেসিং জ্যাক।
তোমরা কখনো কি এমন কিছু করো? যেমন আমি বলেছি, আমি এখন 1-2 শ্রেণীতে আছি এবং এটা আমার প্রাথমিক শিক্ষার শেষ বছর। আমি তাই কলেজের জন্য আমি অবশ্যই আমার হায়ার এডুকেশন চালিয়ে যেতে চাই এবং আমি মনে করি এটা ঠিক সেটা খুঁজে পেতে হবে যা আমার রেসিং সংস্কৃতির সাথে পুরোপুরি মানানসই হয়। এটা একটু কঠিন হতে পারে, কিন্তু আমি আমার পড়াশোনার সাথে সঙ্গে এটি চালিয়ে যেতে ভালোবাসবো। আমার কিছু পরিকল্পনা আছে, তাই আমরা এখন সেটা সংকুচিত করছি, দেখে কি ভালো কাজ করে। রেস্ট্রিকে থাকলে ড্রাইভারদের ভয় থাকে কারণ এটি ঝুঁকিপূর্ণ খেলা এবং দ্রুত গাড়ি চালানো হয়, তাই সবাই সেটা মনে রাখে। কিন্তু ড্রাইভ করার সময় সাধারণত আমরা সেই ভয় নিয়ে ভাবি না। এটা আমরা অন্য কারোর জন্য কামনা করি না। স্পাই চাই যতটা সম্ভব সুরক্ষিতভাবে দৌড়াতে পারি। আপনি হিমাচলে বড় হয়েছেন, কিন্তু প্রধান প্রশিক্ষণ ব্যাঙ্গালোরে হয়। দুই সংস্কৃতির পার্থক্য দেখেছেন। ইতিবাচক দিক কি? লাইফ পাথ থেকে কি শিখলেন যা দৌড়াতে সাহায্য করেছে? হিমাচল প্রদেশ এবং ভারতের দক্ষিণাংশ স্পেসিফি সম্পূর্ণ বিপরীত। এগুলো দেশের বিপরীত প্রান্ত, তাই অনেক পার্থক্য রয়েছে। আমার জন্য মূলত ব্যাপারটি ছিল আবহাওয়া, খাদ্য এবং পরিবেশ। ব্যাঙ্গালোর এবং তামিলনাড়ুর মতো জায়গাগুলো বেশ গরম, তাই হিমাচলের শীতল পরিবেশের পর সেই তাপমাত্রার সাথে খাপ খাওয়ানো কিছুটা কঠিন হয়ে পড়ে। আর খাবারের ক্ষেত্রেও আপনি জানেন, দক্ষিণ ভারতের দিক দিয়ে আমরা এখানে হিমাচল প্রদেশের মতোই কিছু ভিন্ন রকমের খাবার আছে, তাই আমি মনে করি এটি এক ধরনের খাপ খাওয়ানো। স্পেসিফি অনেক পার্থক্য আছে, কিন্তু হ্যাঁ, আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে এটি উপভোগ করার ব্যাপার, কারণ স্পোর্টস যেমন অন্য যেকোনো খেলাধুলার মতোই আপনি অনেক ভ্রমণ করেন এবং বিশ্বের বিভিন্ন অংশের অভিজ্ঞতা লাভ করেন, তাই এটি অভ্যস্ত হওয়ার ব্যাপার। হ্যাঁ, আপনি খুব কম বয়সে অনেক রেসিং শুরু করেছিলেন এবং শুরুতেই সফল হয়েছিলেন। 1-0 থেকে 1-1 বছর বয়সে আপনি কি বুঝতে পারতেন কেন আপনি অন্য বাচ্চাদের থেকে ভালো ছিলেন এবং তাদের হারাচ্ছিলেন? তাই স্পেসিফি যখন আপনি 9 বা 1-0 বছর বয়সী ছিলেন, আমি মনে করি আমাদের অনেকেই সেই সময়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারি। আর স্পোর্টসের ক্ষেত্রে সেটাই আমার জন্য ঘটেছিল। আমি অনেক বেশি পরিষ্কারভাবে চিন্তা করতে পারতাম কারণ আমি এত ছোট বয়সে এমন কিছু পেয়েছিলাম যা আমি সত্যিই উপভোগ করতাম, এবং তখন আমার জন্য এটা কেবল আমার চাকরি তা উপভোগের ব্যাপার ছিল। বর্তমানে ওটা একই রকম, এবং আমি অনুমান করি যা আমাকে কিছুটা সুবিধা দেয় এবং কখনো কখনো যা ক্ষতিও করতে পারে তা হল আমার মধ্যবিত্ত পরিবারের পুকুমি থাকা। মোটর স্পোর্টস যেখানে অনেক ব্যয়বহুল একটি খেলা, আমি সবসময় জানতাম যে আমার বাবা মা এই খেলায় অনেক প্রচেষ্টা করছেন এবং আমি যেখানে আছি সেখানে পৌঁছাতে। এবং মোটর স্পোর্টসের অনেক ড্রাইভারদের সেই সুবিধা নেই কারণ তারা সাধারণত ধনী পরিবারের থেকে আসেন, তাই আমার জন্য সেরা ফলাফল পাওয়ার ক্ষেত্রে শুধু সেই কঠোর পরিশ্রম মনে রাখা যথেষ্ট যা আমরা পরিবার হিসেবে আমার ক্যারিয়ারে দিচ্ছি, এবং এটিকে কত বিশেষ মনে হয় আমার বাবা মার এবং আমার ক্যারিয়ারের জন্য ভালো করার সুযোগ পাওয়া। তবুও এটা স্পষ্টভাবেই আমার জন্য একটি সুবিধা ছিল কারণ পরিবারের ত্যাগগুলো বোঝা আমার কাছে অনেক বেশি অর্থপূর্ণ। কিন্তু কখনো কখনো এটা আপনার উপর চাপ তৈরি করতে পারে যখন আপনি ভালো পারফর্ম করতে পারেন না বা যেখানে আপনি থাকতে চান সেখানে নেন। তখন এই চিন্তাগুলো আপনার উপর প্রভাব ফেলতে পারে এবং আপনি ফলাফলের জন্য দোষী ও হতাশ বোধ করতে পারেন। তাই এটা সুবিধাও দেয় এবং ক্ষতিও। আমি যতটা সম্ভব এটিকে সুবিধা হিসেবে ব্যবহার করার চেষ্টা করি। অবশ্যই আমাদের নিচু মুহূর্ত থাকে, তাই হ্যাঁ, এটাই আমার জন্য অনেক সাহায্য করে। মোটর স্পোর্টসে সফল হওয়ার জন্য কি কি বাধাগুলির সম্মুখীন হতে হয়? আমার মনে হয় প্রধান বাধা হল আর্থিক। অনেক চালক যারা সম্পদশালী পরিবারের সদস্য হলেও তারা কখনো কখনো আর্থিক সমস্যার কারণে তাদের ক্যারিয়ারে বাধার সম্মুখীন হন, কারণ এটি একটি অত্যন্ত ব্যয়বহুল খেলা এবং আপনার পুরো যাত্রাপথে আপনাকে যারা সমর্থন দিবেন এমন স্পন্সরদের ভালো সংখ্যায় থাকা খুবই জরুরি। তাই আমি মনে করি বেশিরভাগ খেলাধুলায় সবচেয়ে বড় বাধা হল আর্থিক কারণ, যা অনেক অ্যাথলেটকে শীর্ষ স্তরে পৌঁছাতে বাধা দেয়। আর হ্যাঁ, আমি মনে করি যদি আপনি ভারতের মতো দেশে হয়ে থাকেন তাহলে অবকাঠামো এবং পরিবেশকে সুযোগ সুবিধার দিক থেকে আরও কিছু বাধা রয়েছে, কিন্তু হ্যাঁ, আমি বলবো সবচেয়ে বড় বাধা হচ্ছে আর্থিক। কি পরিবর্তন হবে, এবং আপনি যদি ভারতের রেসিং ইকোসিস্টেমে একটি জিনিস পরিবর্তন করতে পারতেন তাহলে সেটি কি হতো? আমার আগের পয়েন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে বলবো
ভারত মোটর স্পোর্টসে ততটা এগিয়ে নেই। স্পেসি এটি একটি বৃহৎ জনসংখ্যার দেশ এবং আমাদের অনেক রেসিং ড্রাইভার রয়েছেন। তাদের অনেক মেধাবী রেসিং ড্রাইভার আছেন যারা মোটর স্পোর্টসে অনেক এগিয়ে যেতে পারেন। আমি বলব আমাদের যা রয়েছে তার অবকাঠামো উন্নত করা এবং মোটর স্পোর্টসের জন্য আমরা যে পথ পেয়েছি এবং আমাদের খেলোয়াড়রা কিভাবে এখান থেকে বাড়তে পারে সেটি উন্নত করা দরকার। কারণ ইউরোপের মতো বেশিরভাগ ইউরোপীয় দেশে অনেক বেশি অবকাঠামো এবং অনেক বেশি সমর্থন দেওয়া হয় এই রেসিং ড্রাইভারদের যাতে তারা তাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে। তাই আমি বলব বর্তমানে ভারতের এটাই অভাব। আমাদের পর্যাপ্ত এক্সপোজার এবং অবকাঠামোর অভাব রয়েছে যা সত্যিকার অর্থে পুরো সম্ভাবনায় পৌঁছাতে এবং বিদেশি ড্রাইভারদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য প্রয়োজন। আপনার কোচ আকবর ইব্রাহিম এবং সোহেল শাহ থেকে যে সেরা পরামর্শ আপনি পেয়েছেন তা বুঝুন। তারা দুজনই আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচ ছিলেন। তারা আমাকে রেসিং ও জীবনের পাঠ অনেক কিছু শিখিয়েছেন। তাই আমি বলতে পারি, আমার মনে হয় তাদের থেকে আমি প্রধান যা শিখেছি তা হল যেন আমি আমার লিঙ্গের কারণে বা সন্তানবশী খেলার জীবনে প্রবেশ করার কখনো হার না মানি। মাঝে মাঝে অনেক সমালোচক আমাকে বা আমার ক্যারিয়ারকে নিয়ে নানা কথা বলেন এবং অনেকেই শুধু আমার লিঙ্গের কারণে আমার প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখান। তারা সবসময় আমাকে বলেছেন যেন বাইরের বিশ্বের বা অন্য কারো কথা কান না দিয়ে শুধু ট্রেকে শতভাগ মনোযোগ দিই, কারণ দিন শেষে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। FMSCI বিজয়ী হিসেবে, যা FO চ্যাম্পিয়নশিপে প্রথম প্রধান মানসী জাতীয় বাল পুরস্কার পাওয়ার অনুভূতি কেমন ছিল? ওই বোর্ডে উঠতে কেমন লাগছিল? আমি মনে করি এটা একটি অত্যন্ত অনুভূতি। স্পেসি এসব সম্মান এবং স্বীকৃতি পাওয়া এমন একটি অসম্প্রচলিত মোটর স্পোর্টস ক্যারিয়ারে যা আমি মনে করি একটি মাইলফলক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারা স্বীকৃত হওয়া স্পেসি আমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এটা মোটর স্পোর্টসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষ ক্ষেত্রগুলিতে নারীদের প্রচারের জন্য খুব জরুরি এবং শুধু একটি শিশুর স্বপ্ন পূরণের জন্য। এটা আমাকে খুব খুশি করেছে, অনেক বেশি প্রেরণা জুগিয়েছে আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য এবং দেশের জন্য আরো ভালো কিছু করার জন্য, আরো প্রতিভা নিয়ে আসার জন্য মোটর স্পোর্টসে, আমার পরিবারকে গর্বিত করার জন্য, আমার দেশকে গর্বিত করার জন্য। তাহলে আমি মনে করি এটা শুধু অসাধারণ অনুভূতি, শুধু সেই স্বীকৃতি, প্রশংসা পাওয়া এবং দেখা যে আপনার কঠোর পরিশ্রম সর্বোচ্চ স্তরে মূল্যায়িত হচ্ছে। তাই হ্যাঁ, আমি মনে করি এটা একটি অসাধারণ বিষয়। রেসিং ট্র্যাকের জন্য আপনার লাইসেন্স পাওয়া কি সহজ ছিল? এর সম্পর্কে আমাদের একটু বলুন। আমি আমার লাইসেন্স পাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না এবং ড্রাইভিং শুরু করতে চাই, কিন্তু আমার মা বলে আমি 8 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনি কখনো কি রাস্তা চালানোর সময় ঠকানো মনে করেন? এমনটা কি ঘটেছে? আমার বর্তমানে থাকা লাইসেন্স একটি রেসিং লাইসেন্স যা শুধুমাত্র বিশ্বের রেস ট্র্যাক বা যে কোনো রেসিং প্রতিযোগিতায় বুথ যেখানে আমি অংশগ্রহণ করি। আমি এই লাইসেন্সটি এখানে ফোমস থেকে পেয়েছি, যা ভারতের মোটর স্পোর্টস ক্লাবের ফেডারেশন। অনেক প্রশিক্ষণের পরে নিয়ে আমি আমার রেসিং লাইসেন্স পেয়েছি এবং এটি সরকে বুথ নেয়। তাই আমার এখনো রাস্তার জন্য ড্রাইভার লাইসেন্স নেই। আমি বুঝি যে আগামী বছর সেখানে আমি 8 বছর বয়সে পৌঁছাব, কিন্তু আমি মনে করি আমি যেই রকম জানো একটা ধরনের বিদ্রোহী শিশু নেই। আমি কখনোই অনুভব করিনি যে আমার বাবা মা বা নিয়মবিধি অমান্য করতে চায়, তাই আমি কখনোই বেশি ড্রাইভ করিনি। আমি শুধু আমার লাইসেন্সের জন্য অপেক্ষা করছি এবং আমি খুশি যে আমি মোটর স্পোর্টসে আমার মূল্যবান আবেগ পূরণ করতে পারছি। তাই এটাই সব। আমি যার জন্য সত্যি কৃতজ্ঞ। আমি আইন লঙ্ঘনের প্রয়োজন দেখতে পাই না। তুমি হায়দ্রাবাদ ব্ল্যাকবার্কসের প্রতিনিধিত্ব করেছিলে, যা তেলুগু অভিনেতা নোটা চৈতন্যর মালিকানাধীন। আমি তো জানতামও না যে ভারতীয় মোটর স্পোর্টসের জন্য IPL ফরম্যাটও আছে, এবং সেটা বেশ দারুণ। সেখানে গেলে কেমন লাগল? টিমের অন্য সদস্যরা তোমার সাথে কেমন আচরণ করল? টিম তোমাকে কি কিছু আকর্ষণীয় কিছু বলতে চেয়েছিল? তা হচ্ছে হায়দ্রাবাদ ব্ল্যাকবার্ডস নিয়ে। তারা সত্যি একটি দারুণ দল। নোটা চৈতন্যের মালিকানাধীন হওয়া আমাদের জন্য বড় ব্যাপার। এটা IPL এর সমতুল্য, যেটা হলো জানো ভারতীয় রেসিং লিগ এবং ভারতীয় ফর্মুলা 4 চ্যাম্পিয়নশিপ, যা বিশাল এবং ভারতীয় মোটর স্পোর্টসের জন্য একটি বড় উন্নতি। আর এটা দেখতে পাওয়া মানে আমরা মোটর স্পোর্টসের দিকে স্টিকতে এগিয়ে চলেছি। আমার জন্য হায়দ্রাবাদ ব্ল্যাকবার্ডসও একটি দারুণ অভিজ্ঞতা। আমাদের অনেক অভিজ্ঞ ড্রাইভার আছে যারা ইন্ডিয়ান রেসিং লিগে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই আমি প্রচুর গাইডেন্স পেয়েছি। যখনই আমার কোনো সন্দেহ হতো বা কেউ সঙ্গে কথা বলতে চাইতাম, তখন তাদের কাছ থেকে অনেক মেন্টরশিপ পেতাম।
আমি সহজেই আমার একজন টিমমেটের কাছে গিয়ে পরামর্শ চাইতে পারতাম কারণ তারা অভিজ্ঞ, স্নেহশীল এবং সাহায্যপ্রিয়। এমনকি চৈতন্য নিজেও। আসলে তিনি নিজে একজন গাড়ি প্রেমী। তাই তিনি সেই একই গাড়ি চালিয়েছেন যা আমি একবার চালিয়েছিলাম। তাই আমরা এ সম্পর্কে কথা বলছিলাম। তিনি গাড়ি সম্পর্কে খুবই উৎসাহী এবং আমি মনে করি আমরা সেই দিক থেকে মিল রেখেছি। তিনি আমার জন্য অনেক সাহায্য ও বড় একটি সমর্থন হয়ে উঠেছেন। রেসিং প্রতিযোগিতা এবং দীর্ঘ ভ্রমণের পরে আপনি কতটা আগ্রহ নিয়ে বাড়ি ফেরা অপেক্ষা করেন তা জেরিত। আপনি কি বাড়িতে থাকতে ভালবাসেন? তাহলে রেসিংয়ের সঙ্গে আমি অনেক সময় ভ্রমণে কাটাই, বিশেষ করে হিমাচলে বাস করার সময়। আর যখন রেসিং সাধারণত দক্ষিণ ভারতে হয়, তখন অনেক ভ্রমণ করতে হয়। স্পষ্টতই দেশের এক অংশ থেকে অন্য অংশে যেতে হয়। আমি ভ্রমণ পছন্দ করি না, কিন্তু স্পষ্টতই আমি যা করি তা ভালোবাসি। তাই এটা এর একটা অংশ এবং আমাকে এর সাথে মানিয়ে নিতে হয়। কিন্তু আমি বাড়িতে সময় কাটাতে ভালোবাসি। আমি বাড়িতে ফিরতে ভালোবাসি, যেখানে আমার পরিবার আছে, যারা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার সবচেয়ে বেশি সময় যাদের সঙ্গে কাটাই, আমার সমস্ত কুকুরদের সঙ্গে। তাই আমি বলবো বাড়ি সম্ভবত অসাধারণ। আমি বাড়ি ফিরে আসাকে খুব ভালোবাসি। এটি আমার প্রিয় জিনিস ঝকঝকে ক্লান্তিকর সপ্তাহান্তের পরে। একজন ড্রাইভার হিসেবে আপনাকে আলাদা করে তোলে এমন গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো কি কি? আমি মনে করি আমার ছোটবেলা থেকেই আমি সবসময় স্বাভাবিকভাবেই, আপনি জানেন, আমি যা করছি তার উপভোগ করি। কিন্তু আমি এক ধরনের নিজেই নিজেকে সমালোচনা করি। তাই সাধারণত আমার অনেক লোকের থেকে শুনতে হয় না যে আমি কি ভুল করছি এবং এই ধরনের ব্যাপার। আমি নিজের মধ্যে প্রথম ব্যক্তি যে নিজেকে আঙুল দেয় যদি আমি কখনো কিছু ভুল করি। তাই আমি সাধারণত নিজের জন্য শ্রেষ্ঠত্ব প্রত্যাশা করি এবং তা কখনো কখনো কঠোর পরিস্থিতি হতে পারে। কিন্তু আমি মনে করি সেটাই আমাকে সত্যিই আঘাত করে, কারণ আমি বিশ্লেষণ করতে পারি আমি কি ভুল করছি, কোথায় আমি আরো ভালো হতে পারি, এবং এটি আমাকে সত্যিই সচেতন করে তোলে আমি বর্তমানে কোথায় আছি এবং কিভাবে আমি উন্নতি করতে পারি এবং ঠিক কি করতে হবে। তাই আমি মনে করি এটি আমাকে অনেক সাহায্য করে। এটি আমাকে একটি প্রাধান্য দেয়। আপনি জানেন, নিজেকে সম্ভবপর যতটা ভালোভাবে জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি খেলাধুলায়। আপনার কি বিশ্বের কোনো বিশেষ একটি ট্র্যাক রয়েছে যেখানে যাবার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন? আমার অনেক রেস ট্র্যাক আছে যেখানে আমি রেস করতে চাই। স্পষ্টতই, কারণ বিশ্বের চারদিকে এত অসাধারণ রেস ট্র্যাক আছে যা আমি বলতে পারি। আমি মনে করি তন্মধ্যে দুটো হল, প্রথমত মোনাকো, কারণ এটি একটি অসাধারণ বৃত্তাকার ট্র্যাক। এটি একটি স্ট্রিট সার্কিট, সম্ভবত বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং স্ট্রিট সার্কিট, যা বেলজিয়ামে অবস্থিত। সেটিও একটি বেশ ভালো ট্র্যাক এবং আমি সত্যিই আশা করি আমি সেখানে রেস করতে পারব। আমি মনে করি ওই দুই ট্র্যাক বা এরকম কিছুই যা আমি আমার ক্যারিয়ারের কোনো সময় রেস করতে চাই। তোমাকে কারোর সঙ্গে দলে যোগ দিতে হয়, লুইস এবং রেডদের মধ্যে কে বেছে নেবে? যদি আমাকে কারো সাথে জুটি বাঁধতে হয়, আমি সম্ভবত অস্কার পিয়াস্ত্রে জনকে বেছে নিতাম, যিনি আমার বর্তমান পছন্দের ফর্মুলা 1 ড্রাইভারদের একজন। আমি মনে করি তিনি খুবই শান্ত এবং সুশৃঙ্খল ড্রাইভার, এবং তিনি একজন অসাধারণ ড্রাইভার। আমি মনে করি তিনি এমন একজন যার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে চাই, এবং তার সঙ্গে জুটি বাঁধা এবং রেস করাটা একটি দুর্দান্ত সুযোগ হবে। আপনি যদি একটি শব্দে খেলাধুলাকে বর্ণনা করেন, তাহলে সেটা কি হবে? আমি মনে করি এটা একটি শব্দে বর্ণনা করা কঠিন, কারণ এটা আমার পুরো জীবন। এটা এমন কিছু যার জন্য আমি প্রতিদিন কাজ করি। কিন্তু যদি আমাকে বর্ণনা করতে হয়, সম্ভবত এটা হবে আমার পুরো জীবন, অথবা আমার আবেগ। আমি মনে করি এইভাবে বলবো, এটা আমার জীবনে যা আমি সত্যিই উপভোগ করি এবং আমি যতদিন পারি এটি অনুসরণ করার আশা করি। আপনার মোটর স্পোর্টসের শেষ লক্ষ্য কি? আমার মোটরস্পোর্টসের শেষ লক্ষ্য স্পষ্টতই, আমি এটি নিয়ে খুবই উচ্চাকাঙ্ক্ষী। সেটা হলো কোনো একদিন ফর্মুলা 1-এ পৌঁছানো। এবং আমি মনে করি এটি মোটরস্পোর্টসে আপনি যা করতে পারেন তার মধ্যে সবচেয়ে বড় একটি। এবং আমি মনে করি এটা আশ্চর্যের যে আপনি জানেন, ভারত থেকে আসা যেখানে মোটরস্পোর্টসে খুব বেশি নেই, এবং ভারতীয় ফর্মুলা 1 চালকদের মধ্যে কয়েকজনের একজন হওয়া এবং প্রথম ভারতীয় মহিলা ফর্মুলা 1 চালক হওয়া, আমার মতে এটি একটি বিশাল সম্মান হতে পারে। আমি মনে করি সেটাই আমার শেষ লক্ষ্য। দিনের শেষে আমি শুধু চাইলাম দেশ ও পরিবারকে গর্বিত করা। আপনি গাড়ি সম্পর্কে বিভিন্ন ধারণা ও জ্ঞান অর্জন করেছেন। ভবিষ্যতে আপনার কি কোনো স্বপ্নের গাড়ি আছে যেটি আপনি পেতে চান? আমি বলবো আমার অনেক স্বপ্নের গাড়ি আছে। সত্যি বলতে আমি একটাই বেছে নিতে পারি না, কারণ আমি অনেকগুলো গাড়ি মালিক হতে চাই। কিন্তু যদি আমাকে একটা বলতে হয়, তাহলে সেটা সম্ভবত একটি ডজ চার্টার হবে। আমি ধারণা করি একদিন অবশ্যই আমার কাছে এমন একটা গাড়ি থাকবে। শ্রেজা, আসার জন্য ধন্যবাদ, এবং এটা আপনার অনেক কিছু। স্বাগতম। ভারতের সবচেয়ে তরুণ 4 রেসার এবং ট্র্যাকের বাইরে ও ভিতরে পথপ্রদর্শক। পরের বার পর্যন্ত আগ্রহী থাকুন, উদ্যমী থাকুন,
এবং যা আগুন জ্বালায় তা অনুসরণ করুন।